32, 33, 34। আমরা প্রথমে তো আমাদের মুক্তমঞ্চটা ছিল না, প্রতি রাত্রে বাড়িতে কাজকর্ম সেরে ওখানে গিয়ে ইট ঘষা বলো, ইট বয়ে দেওয়া বলো, হচ্ছে যারা কাজ করতো শ্রমিকের পাশে, এইসব করে অনেক কষ্ট সৃষ্ট করে এই মুক্তমঞ্চটা আমরা তৈরি করেছিলাম। হাফগুলা ছাটিয়ে দিলে তবে টানতে একটু সুবিধা হবে। ভালো পারে। কাজ করে এইখানে একটা আমার এই জায়গা আছে ঘরের কোণে, এই জায়গাটাতে একটা পোতা মতো ভরাট ছিল, মানে খানিকটা। আমি বলি এইটার উপরে তোর একটা ঘর কর, তুই ঘর করে আর এইখানে নাইটি কর। তোর মন যখন সারাদিন খাই টাই নেই, এদিক ওদিক মন করে ঘুরে, সেই জন্য মনে একটা খুব খারাপ লাগলো, দুঃখ হলো আমার। আমি বলি সারা বাড়ির ছেলে এইরকমভাবে ঘুরবে ফিরবে আর এ করবে, খাবে না কিছু না, এইসব করবে। হ্যাঁ ঠিক আছে, যা ও যা হবে, সেই জায়গা তো আমার। নিজেরা বসে একটা সিদ্ধান্ত করা হয়েছে যে এটা এইভাবে করে করা হবে। তারপরে জায়গাটা ঠিক করে ভিত স্থাপন করা হয়েছে। কিছু ছেলেরা, যুবক ছেলেরা এসে একটা ভালো চর্চার মধ্যে থাকে, তাহলে সেই জন্য আমি কাজ বন্ধ করেও ওটা করার জন্য এগিয়ে যাই। করতে করতে দেখা গেল দীর্ঘদিন লেগে গেল সেই ঘরটার করতে, মানে অল্প লোকের ব্যবধান। তারপর বাঁশ কাটতে যেতে হবে, আজকের বাঁশ কাটতে যেতে হবে অনেক দূরে করে বাঁশ কাটতে যেতে হবে। তখন ওই ভ্যানও সেরম ছিল না, এ রাস্তা সেরম ছিল না, আর রাস্তা মাটির রাস্তা, বৃষ্টি হলে মানে তখন কাদা, এই যাত্রা করে হোড় ঘেঁটে যেতে হতো। সেই অবস্থায় আমরা সেই বামনপাড়া চারের গেরি ওখান থাকতে সব এনেছি, বাঁশ এনেছি, খোঁটা এনেছি, সব কিছু এনে তবে এই ঘরটা তৈরি করা হয়েছে। কীভাবে এই চালটাকে দাঁড় করাবে, মাঝখানে তো কোনো খুঁটি ছিল না, চতুর্দিকে প্লেয়ার দাঁড় করানো হয়েছে, চালটা কীভাবে দাঁড় করা হবে সেই প্ল্যানটা গ্রামবাসীদের কাছ থেকে নিতে হয়েছে। মানে মিস্ত্রিরা যাদেরকে ডাকা হয়েছিল কাজে, তারাও ভাবতে পারছে না যে কীভাবে চালটাকে দাঁড় করাবে, তো সেই গ্রামবাসীরাই সহযোগিতা করলো। যেমন এখানে আমাদের বাড়ির পাশে আছে সুবল বর, তারপরে পুলিন মান্না, ওরাই ওই প্ল্যানগুলো দিল, তার সঙ্গে পরেশ দাও ছিল। কীভাবে ঘরটা তৈরি হবে তখন একটা সিদ্ধান্ত সত্যত বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করলাম যে ঘরটা গোল হবে, অথচ 6টা কোণ হবে, এইভাবে ঘরটা মানে করতে হবে আর কি। একটা মাঝখানে গোল কাঠ দিয়ে 6টা কাঠ এইভাবে রেখে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ওইভাবে ঘরটা না তৈরি করলে তাহলে ঘরটা হবে না। এটা ডোবা ছিল, এই ডোবাটা ভর্তি করা হবে মাটি, এই দুর্গা দাসের বাড়ির থেকে
তার পুকুর কেটে রাত্রে রাত্রে করে আমরা টলি দিয়ে মাথায় করে এরকম বয়ে আমরা গাড্ডাটা বোঝাই। আমি রাত্রি 9টা 10টা অবধি লোকের জায়গা থেকে মাটি চুরি করে বলতে গেলে, মানে যাদের চাষের জায়গা সেখান থেকে মানে যেখানে উঁচু উঁচু সেই সব জায়গা থেকে মাটি সংগ্রহ করে এইসব মুক্তমঞ্চ তৈরি করবে। নূতন সংগঠন হবে তখন কত আনন্দ। মাটি খালা ছিল, ফেলা হয়েছে, মুক্তমঞ্চ তৈরি হলো। ওর প্লেয়ারের গোড়া টোড়াগুলো গাড্ডা ফাড্ডাগুলো ভরাট টরাট করে, আর মেঝেটা যে হবে, মেঝেটা বলে ও কারোর দ্বারা হবে না, ও দীপক ছাড়া হবে না, দীপককেই করতে হবে, দীপককে দিয়ে করাতে হবে, নাহলে ও লেভেল কেউ করতে পারবে না। সঙ্গে থেকে ইট বালি সিমেন্ট বয়ে নিয়ে আসা, সে নিয়ে আসার ক্ষেত্রে একবার তো ওই নিয়ে আসতে আমার পাশে কাকা একজন সুবল বর বলে, সে নৌকাটা সবসময় দিত। নিয়ে আসতে একদিন এমন অবস্থা হয়েছিল যে নৌকাটা সে পাশে ডুবে যায়, নদীর ওই পাশে। কোনো রকম ঠাকুরের নাম করে এই পাশে নিয়ে এসে তারপরে ওইখানে নাসি দিয়ে ঝরা দিয়ে টেনে সলিশ ঘাটের কাছে এসে সব মাল তুলতে হতো। সেখানে কিন্তু সব ছেলে মেয়েরা, শুধু ছেলেরা নয় মেয়েরা সবাই মিলে কিন্তু মাল তুলে ওইখানে কাঁড়ি করে পাশাপাশি আমাদের মঞ্চের কাছে নিয়ে চলে আসতো। জনসংস্কৃতি যখন আমরা শুরু করি এখানে দিগম্বরপুর গ্রামে, তখন আমি সবে মাধ্যমিক পাস করেছি। সেই সময়ে থেকে জনসংস্কৃতির নাটকে ঢুকেছি। তো তখন এখানে সমস্ত জনসংস্কৃতির ছোটদা ছোটদি এরা সব আসতো। আর আমাদের তখন তো এই মুক্তমঞ্চ কিছুই গড়ে ওঠেনি। তখন হচ্ছে ওই একটা ছোট্ট চালা ঘরে আমরা সবাই বসতাম, একটা ছোট ঘরে, খড়ের ঘরে। আর রিহার্সালের জন্য আমরা ওই একজনের বাড়িতে উঠোনে খামারে তালপাতার আর নারকেল ডাগলার ছাউনি করে তখন প্রচুর অনটন, শুধু ধান চাষ হতো, আর কোনো চাষবাস হতো না। আমরা যে কাঠের কাজ একটু করতাম, ঘর কাটামা কাজ, এইসব কাজ করে রাত্রে যেটুকু সময় পেতাম, আমরা তখন তো কারেন্ট ছিল না, লাইট টাইট জেলে আমরা রিহার্সাল দিতাম। সনাতন আর 7 সকালে চললি কোথায়? আগে বাবু এই ছাগলটা নিয়ে ওই বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজারে যাচ্ছি? আরে 7 সকালে ছাগলের বাজারে যাচ্ছি কেন? তারপরে এদিকে ছেলেরা কিন্তু রাত দিন করে নাটক করে বেরিয়েছে। তখন মানে এত ভালো লেগেছিল তখন এই নাটকের ছেলেপুলেদের। কোথায় সেই পূর্ণচন্দ্রপুর, কোথায় উত্তরাবাদ, কোথায় ফেরিঘাট। একবার তো হাসপাতাল মোড়ের ওই পাশে পূর্ণচন্দ্রপুরের দিকে খেয়ার যে মাঝি ছিলেন চটেদা বলে, সেই বয়স্ক ভদ্রলোক আমাদের অনেক 2টো রাত্রি 3টে রাত্রির সময় এলেও পার করে দিত। আমরা ওই সারাদিন কাজ করে রাত্রেই বেশিরভাগটাই হচ্ছে নাটক করতে গেছি। রাত্রে ওই ল্যাম্প, হ্যাচাক লাইট ছিল না, হেরকিন, এইরকম অবস্থায় আমাদের প্রথম যখন শুরু হয় তখন ওই ল্যাম্পের দ্বারাও আমরা নাটক করেছি। তারপরে কালেকশনটা করতে হয়েছে, নাটকের পর গামছা বিছিয়ে কালেকশন করতে হয়েছে, বলতে হয়েছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মজা যখন আইতো, কাজী গান হইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। মজা যখন আইতো, কাজী গান হইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। ওরা গান জারি গান আনন্দের তুফান, ওরা গান জারি গান আনন্দের তুফান। কাইয়া সারি গান নাও বাড়াইতাম, কাইয়া সারি গান নাও বাড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত। শোনো, কালকে আমরা ওই পাঁচুর খাস জমিতে দখল দিয়ে যাবো। এর জন্য বোমাবাজি করতে পারবে, বিদ্যুৎ ছুটতে পারবে, ভক্তগঙ্গা বইয়ে দিতে পারবে, ঘরের মা বোনেদের এগিয়ে আনতে পারবে। আমার সঙ্গে একমত? বলো
নীল পার্টি জিন্দাবাদ, নীল পার্টি জিন্দাবাদ, নীল পার্টি জিন্দাবাদ। বাহ বাহ। বাবু একটা কথা বলছিলাম। কথা বলবি তো? বল বল। হ্যাঁ, ওদের সঙ্গে মারামারি খুনোখুনি না করে একটা সুষ্ঠু মীমাংসা করে নিলে ভালো হতো না? আরে এই মুখে বলে কাজে করে একদম। আরে থাক থাক থাক, গরিবের ছেলে মরে যাবে, বেশি মারিসনি। 1995-96 সাল তখন ভাবনাটা এসেছিল। তো যে শহরে অনেক মঞ্চ আছে, সে শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, অনেক নাট্য মঞ্চ আছে যেখানে শহরের মানুষ সে শিল্পচর্চা হোক, বিনোদন হোক, তারা সেখানে করতে পারে, তারা দেখতে পারে, নিজেদেরটাকে তারা তুলে ধরতে পারে। কিন্তু গ্রামে তো সেই ধরনের চর্চার জায়গা নেই। শিল্প বলে গ্রামের মানুষ মানে জানলেও সেটাকে কোথায় যে তারা উপস্থাপন করবে, কোথায় গিয়ে যে তারা এই নিজেদের শিল্প সত্তাটাকে তুলে ধরবে, সেরকম জায়গা নেই। তো যখন এই জনসংস্কৃতির ভাবনা থেকে যখন একটা খোলা মঞ্চ বা একটা মুক্ত মঞ্চ তৈরি করার একটা প্রয়াস তৈরি হলো, যে তখন থেকে আমরাও আমাদের যারা তখনকার সময়ের কর্মী বন্ধুরা ছিলাম, আমরাও সেই সাথে এক হলাম এবং যাতে করে মঞ্চ একটা তৈরি করা যায়। কিন্তু মঞ্চ তৈরি করতে গেলে তো তার অনেক কাঠ বাঁশ, অনেক ইট পাথর তো দরকার। তখন কিন্তু শ্রমটা ভালো পাওয়া যেত, যে গ্রামের মানুষদের যে উদ্যোগ, যে বিশেষ করে ইয়াং জেনারেশনের যে উদ্যোগ, তাতে আমরা প্রচুর শ্রম পেতাম, কিন্তু অর্থ কোথায় পাবো? তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা গ্রামে গ্রামে কালেকশন করব। তো আর্থিক অবস্থাও গ্রামের মানুষের খুব একটা ভালো ছিল না, যে এখন যেখানে হয়তো 200 টাকা চাইলে পেতে পারি, তখন 10 টাকা বের করাটা খুব কঠিন ছিল। তো তাও আমরা প্রচুর মানুষের কাছে আমরা গেছি, 5 টাকা, 10 টাকা, 2 টাকা তখনকার মানুষ দিয়েছিল, কেউ চাল দিয়েছিল। আমরা যারা প্রায় তখন 15-16 জন আমাদের টিম ছিল, তারা প্রত্যেকে ভেবেছিলাম যে এক কাজ করি, আমরা সারাদিন দিনমজুরি করি, দিনমজুরি করার পরেও রাত্রে বিভিন্ন জায়গায় নাটক করতে যেতাম। সেক্ষেত্রে মহড়া দেওয়ার এরকম একটি ঘর করার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দিনমজুরি থেকে প্রতি মাসে একদিন করে মজুরি আমরা জমা করব। যেই জমা, এই 17 জনের একদিনের মজুরি তখন ছিল প্রায় 80-90 টাকা করে রোজ ছিল। আমরা এই টাকাটা প্রতি মাসে জোগাড় করে জমা করব। আমাদের প্রায় 6 মাসের মধ্যে আমরা একটা টার্গেট নেব ঘরটি শুরু করার। মুক্তমঞ্চটা তৈরি করার একটাই উদ্দেশ্য, তখন আমরা বুঝে দেখলাম বা এখনও দেখছি যে মুক্তমঞ্চের মাধ্যম দিয়ে যে নাটক তৈরি হচ্ছে, যেসব পথনাটিকাগুলো তৈরি হচ্ছে, যে নাটকটার মাধ্যম দিয়ে সমাজের বেশ কিছু মানে অন্যায় প্রতিবাদ করার জায়গা বা তাদের বেরিয়ে আইসা মানে কিছু বলার একটা যে ক্ষমতা, একটা মানুষের সামনে কিছু একটা বলার ক্ষমতা তখন ছিল না অত বেশি, সেই ক্ষমতাগুলো বেশ কিছুটা ওরা পেয়েছে। আমরা তখন যে পরিশ্রম করে মুক্তমঞ্চটা করেছি বা নাটক নভেল করেছি বিনা স্বার্থে বলতে গেলে, আমরা এরকম বলতে গেলে দিল্লি সাইকেল র্যালি থেকে শুরু করে কলকাতা শিয়ালদাতে অনশন ধর্মঘট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের কালচারের সঙ্গে একটা যুক্ত হয়ে পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা, হবে জানা। আমরা একটা জিনিস দেখেছিলাম যে তখন যে লোক সংস্কৃতিগুলো ছিল, সেই লোক সংস্কৃতিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছিল এবং আমরা জনসংস্কৃতির মাধ্যমে সেই লোক সংস্কৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং তখন আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা সেই আমাদের কথাগুলোকে বিভিন্ন এই লোকশিল্পীদের নিয়ে আমরা
পথ পরিক্রমা করেছি, কখনো কখনো বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করেছি, এবং তখন আমাদের উপলব্ধি হয়েছিল যে এরকম একটা জায়গা থাকা দরকার আছে যেখানে সমস্ত শিল্পীরা বা সমস্ত লোকশিল্পীরা, বিশেষ করে যারা মেয়েরা, যারা কোনোদিন সমাজে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে মেয়েরা খুব পিছিয়ে ছিল, তাদেরও একটা বলার জায়গা অন্তত একটা থাকলে প্রত্যেকটা এলাকাতে, তাহলে তারা সেখানে তাদের মতো করে তারা তাদের কথাগুলো, তাদের অভিব্যক্তিগুলো তারা প্রকাশ করতে পারবে। এখানে যখন মাসান্ত পরব অনুষ্ঠান হতো, বাইরে যারা লোকশিল্পী তরজা বাউল টাউল যে করতো, এই গ্রামবাসীরা, এখানকার গ্রামবাসীরা প্রত্যেকেই জানে সারাদিন পর্ব লেগেছে। এই সমস্ত জায়গায় পোস্টার টোস্টার নিজের হাতে লিখে টাঙানো এ করা, সারাদিন একটা মেলার মতো চলছে যে সন্ধেবেলা অনুষ্ঠান হবে। এখানে মেয়েদের স্টেজ নাটক আমরা মাসান্ত পর্বে করেছি। তখন আমাদের এই কাজের ফলে কিন্তু আস্তে আস্তে এখানকার বাড়ির বউরা এসে স্টেজ নাটক, আমরাও সেই স্টেজ নাটকে অভিনয় করেছি। তখন এই স্টেজ নাটকে মালা টাঙিয়ে আমাদেরকে অভিনয় দেখিয়ে দিত এই মেসে মেসে অমূল্য। রাত্রে রিহার্সাল মুক্তমঞ্চেও কিছুদিন হয়েছে, আমাদের প্রাইমারি স্কুলেও কিছুদিন হয়েছে, ক্লাব ঘর একটা ছিল শান্তিসংঘ ক্লাব বলে, সেখানেও বেশ কিছুদিন রিহার্সাল করেছি। রিহার্সাল করে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাগান করেছি। তখন আমাদের সময়, তখন তো আর ওই এখন যে ইলেকট্রিক লাইট ওটা ছিল না, মাইক্রোফোন ছিল না, ডায়াস ছিল না, চেয়ার ফেলে আমাদের যাত্রা। ধরুন আজ থেকে 35-40 বছর পিছনে আমরা ওইগুলো করেছি। এই সময় আমাদের 19টা দল ছিল, তারা সবাই এক জায়গায় এসেছিলেন। জনসংস্কৃতির প্রতিষ্ঠাতা শ্রী অমূল্য রতন গঙ্গোপাধ্যায় বৃদ্ধ বয়সে, তখন তিনি মুভমেন্ট এতটা ভালো করতে পারেন না। আরেকজন গিয়েছিলেন শ্রী সুধী প্রধান। সুধী প্রধানের নাম সবাই জানেন, আইপিটি এর একজন ফাউন্ডার মেম্বার ভারতীয় গণনাট্য সংঘের। সুধীদা তিনি ইনহেলার নিতে নিতে কলকাতার সল্টলেক থেকে পাথর প্রতিমা দিগম্বরপুরে গিয়েছিল, এবং উদ্বোধনে শ্রী সুধী প্রধান, শ্রী অমূল্য গঙ্গোপাধ্যায় এবং দাতা, জমির দাতা শ্রী অমূল্য পাল, এরা সবাই ছিল গ্রামের সব মানুষ, পঞ্চায়েতের লোকজন, নির্বাচিত প্রতিনিধিরা, ছিল আমাদের নাট্যদলের কর্মীরা। আমরা 97 সালের 29শে মার্চ এই মুক্তমঞ্চটা উদ্বোধন করেছিলাম। এবং শুধু আমাদের নাট্যকর্মীরা নয়, যেমন নাকি ওরা ছিল, তেমনি সাথে সাথে আমি, সঞ্জয়, সত্য, রোহিণী, এরা সবাই একটা প্রেরণা পেয়েছিলাম গ্রামবাসীর উদ্যোগ দেখে। প্রত্যেকে একান্তভাবে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছিল। এইভাবে সম্পূর্ণ গ্রামীণ উদ্যোগে আমাদের মুক্তমঞ্চ গড়ে উঠল। ওই মুক্তমঞ্চে শুধু ইট কাঠ, খড় বাঁশ এসব নেই। ওই মুক্তমঞ্চে আছে মানুষের ঘাম, মানুষের আন্তরিকতা, মানুষের স্বপ্ন, মানুষের সমাজবদ্ধ হয়ে থাকার আকাঙ্ক্ষা, মানুষের শিল্প চর্চা করার প্রয়াস, এই সব মিশে আছে এই মুক্তমঞ্চের মধ্যে।
একটু কালেকশন করতাম যে এই মাসান্ত পর্ব হচ্ছে লোকের বাড়িতে, যে এইটা হবে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, হয়তো যে চাল হোক যে যে যেরকম পাত্র দিত, তা সেইটা থেকে আমরা সবাই মিলে একসঙ্গে আমার বাড়িতে রান্না হতো। মুক্ত মঞ্চ মানে ফাঁকা থাকে ওখানটা, যখন খুশি যে কিছু কিছু করতে পারে। আমাদের নিজেদের মধ্যে লোক হলো কোনো অসুবিধা হয়েছে বা চলো ওখানে যাই বসি বা আলোচনা করি। কালেকশন করে পয়সা টয়সা তুলে কোনো রকম কী করলাম না, ওইখান থেকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো করে প্যাকেট করলাম। তখন মিন ধরা ছিল, হ্যাঁ মিন ধরা এত সময় দিয়ে তবু ওইখানে সময় দিতাম, সারাদিন মিন টিন ধরে আবার বিকেলের দিকে গিয়ে সন্ধ্যাবেলা দিয়ে ওখানে সময় দিতাম। কি কষ্ট গরম, কি কষ্টের জিনিস। এখন তো আনন্দ হচ্ছে, আমাদের ছেলেপুলেরা, আমাদের নাতি নাতনি, তারা থাকবে, তারা করবে, তারা আনন্দ ফুর্তি করবে। আনন্দ ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি বটকা। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি বট। আমি জনসংস্কৃতির মুক্তমঞ্চ থেকে আমি ছোটোবেলাতে ওখানে নিবেদিতা শিক্ষায়তনে পড়াশুনো করেছি এবং তারপর গান নাটক ওখান থেকে আমাদের নাচ শিখিয়েছে। তো ওখান থেকে শিখেছি, আমরা ছোটোবেলা থেকে শিখছি, শিখে এখন আপাতত অনেক তো বড় হয়েছি। এখন আমরা মুক্ত মঞ্চে ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছি নাচ। জনসংস্কৃতিতে নাটক করি, আরও অনেক কিছু করি, ওখানে গিয়ে খেলাধুলা করি, মাঝে মাঝে বাইরে থেকে লোকজন আসে, সেখানে যাই আমরা, অনেক মজা হয়, অনেক খেলাধুলা করি, আনন্দ হয়, নাচ গান কবিতা সব কিছুই হয়। মুক্তমঞ্চ সম্পর্কে ধারণাটা এখানে মানুষের ঠিক একটা ছিল না। জনসংস্কৃতি যে সংস্থাটা, এরা এলাকার সাংস্কৃতিক মান উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক ইস্যুতে বিভিন্ন জায়গায় খোলা জায়গায় এরা যে পথনাটিকা করে সমাজ পরিবর্তনের একটা ভালো ভূমিকা বেশ কিছুদিন আগে থেকে নিয়ে এসছে, অনেক দিন আগে থেকে। পরবর্তীকালে তাদের নিজের হাতে তৈরি একটি মঞ্চ, যার নামকরণটা হচ্ছে মুক্তমঞ্চ, এবং সেখানে স্থায়ীভাবে মঞ্চ হওয়ার কারণে ওখানে যে বিষয়গুলো পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনতা বাড়ানোর জন্য নাটিকা আকারে পথনাটিকা আকারে করতে হতো, সেটা ওখানে করা যায়। ওখানে মহড়া দেওয়া যায়, ওখানে সামাজিক বহু সমস্যা নিয়ে আলো আলোচনা, তর্ক বিতর্ক, এই জায়গাগুলো করে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমরা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের এখনো পর্যন্ত 5টা মুক্তমঞ্চ করেছি। আজকে দিগম্বরপুর অঞ্চল যেখানে মুক্তমঞ্চটা হয়েছে, সেই দিগম্বরপুর অঞ্চল ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত, সবচেয়ে ভালো মানে ফার্স্ট হয়েছে পঞ্চায়েত হিসেবে দিগম্বরপুর অঞ্চল পঞ্চায়েত। যে অঞ্চল পঞ্চায়েতে কিন্তু আমাদের মুক্তমঞ্চ রয়েছে, যে অঞ্চলে এই জনসংস্কৃতির প্রভাবটা, মাসান্ত পরবের প্রভাবটা, জনসংস্কৃতির কাজের প্রভাবটা কেউ অস্বীকার করতে পারবে না।